ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ খুলনা সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি শুধু খুলনা নয় বরং একই দিনে খুলনা বিভাগের 4 জেলা যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জামায়াতে আমির এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দর্শক, এই মুহূর্তে যশোরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে? ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব। ওই কালো অধ্যায় আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধার করে, কিন্তু তারাই আবার কোন জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ! ওরে বাবা, একটা রূপ ধারণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দিবেন? তারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে বলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব, বা আমাদের যে আরো সঙ্গী 10 দল আছে তাদের মাঠে। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে গড়েবন্দি করে রাখবো, এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস করতে পারবেন না। বলে যে পরবো না। বলে তখন তো অন্য ড্রেস করা লাগবে। পরবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? সারা জামাতকেই ভালো লাগে। দিস ইজ রিয়েলিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দুআয়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা দিয়ে। প্রিয় দেশবাসী, আমরা একা দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছেন যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যুবক যুবতী ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না। বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা, বুকের ধন। আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করো। এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজটি আমরা তুলে দেব। তখন তোমরা হবে গর্বিত নাগরিক, বুক ফুলিয়ে বলবে আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি, আমি বাংলাদেশের একজন দক্ষ লোক। আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই। আমরা চাই না আমাদের পটেনশিয়াল একজন যুবক কিংবা যুবতী তারা দেশ গড়ার কাজ থেকে বঞ্চিত হোক। আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব।
আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যুবকরা কি মন খারাপ করেছেন? একে হাত তুলে বলেন তো, আপনারা কি বেকার ভাতা নিতে চান? আপনারা আপনাদের দক্ষ হাত কাজের জন্য পেরেশান হয়ে খোলা রাখবেন, সে হাত আমরা ভরে দেবো ইনশাআল্লাহ। মাদেরকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায়, দুঃখে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, নামাজের ব্যবস্থা। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি, তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা, তারা অনেকে এসে বলে, আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় এক টুকরা কাপড় দিতে পারবো, আমাদেরকে এই অপশনটাকে খুলে দেওয়া হবে? মাঠের দিকে তাকাইয়া বলি, মা, যদি আল্লাহ সেই সুযোগ দিবেন, দিয়ে থাকেন, তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পরতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। তোমার জন্য তোমার দুয়ার, অন্যের জন্য অন্যের দুয়ার খুলে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, 90% মুসলমানের দেশে 54 বছর পরে একটা মেয়ে, একটা মা আমাকে কেন এই প্রশ্ন করবে জানতে চাই। ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে তার সমাধান করা হবে আল্লাহ চাই। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে। এই সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব। চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, ভয় পেও না চাঁদাবাজ, তোমাদেরকে আমরা সম্মানিত করবো। আমরা ঠিকই বলছি, ইনশাআল্লাহ সম্মানিত, কারণ তোমরা আমাদের সন্তান, তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব আমরা উপেক্ষা, অগ্রাহ্য করতে পারি। যারা তোমাদেরকে বিপদে নিয়েছে, আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুপথে এসে সবাই দল করুক, তুমিও সেই দল করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয়ে আমরা পরিচিত করে রাখতে চাই না, ওই জায়গা থেকে উদ্ধার করতে চাই। আপনারা দোয়া করবেন। দর্শক, যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তৃতীয় দফা নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে আজ ময়মনসিংহ যাচ্ছেন। দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর গাজীপুর বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। ঢাকায় ফেরার পথে সবশেষ উত্তরায় আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী ইউসুফ আলী রয়েছেন উত্তরায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই মুহূর্তে ওখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইন্না, আপনি জানেন যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী সমাবেশের জন্য বের হবেন, এটি তৃতীয় দফায়। প্রথমটি হয়েছিল সিলেটে, দ্বিতীয়টি চট্টগ্রামে, তৃতীয়টি ময়মনসিংহে দুপুরে সমাবেশ হবে। দুপুরে ময়মনসিংহে সমাবেশ শেষ করে তিনি গাজীপুরে আসবেন। গাজীপুর রাজবাড়ী মাঠে তিনি সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেবেন। ঢাকায় ফেরার পথে সবশেষ উত্তরা আজমপুর যে ঈদগাহ মাঠ রয়েছে, সেই মাঠে তিনি নির্বাচনী জনসমাবেশে যোগ দেবেন এবং দলীয় প্রার্থীদেরকে, এইসব সমাবেশগুলোতে দলীয় প্রার্থীদেরকে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিবেন এবং তাদেরকে নির্বাচনে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানাবেন, বরাবরের মতো অন্যান্য সমাবেশগুলোতে যেরকম করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আজমপুর ঈদগাহ যে মাঠটি রয়েছে, সেই মাঠটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।
সমাবেশের জন্য। মঞ্চ নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে, এখন সাজসজ্জার কাজ বাকি আছে। দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে, যদিও এই সমাবেশটি রাতে হওয়ার কথা, বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে সন্ধ্যা 7টায় এই সমাবেশটি অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা বিগত যে সমাবেশগুলো দেখেছি সেই সমাবেশগুলোর থেকে আমরা ধারণা করছি যে এখানে পৌঁছাতে অন্ততপক্ষে রাত 10টা বেজে যাবে। তবে ধরে নেওয়া যায় যে এই সমাবেশটি সন্ধ্যায় নয়, রাতেই অনুষ্ঠিত হবে। যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে ময়মনসিংহে যাবেন, পথে পথে কিন্তু দলীয় নেতাকর্মীরা তাকে একনজর দেখার জন্য ভিড় করবেন, এবং যেখানেই দলীয় নেতাকর্মীরা ভিড় করেন সেখানেই কিন্তু তারেক রহমান গাড়ি থামিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যেহেতু তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে পদার্পণ করেছেন, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একটা আগ্রহ থাকে যে দলের চেয়ারম্যান আসছে এবং তার সঙ্গে একটু দেখা করবেন কিংবা হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। সেজন্য তিনিও কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদের সেই ইচ্ছা পূরণ করার জন্য তিনি কিন্তু আন্তরিকতার সাথে দলীয় নেতাকর্মীদেরকে কাছে টেনে নেন। আজকে এই যে এই সমাবেশকে সফল করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। ধীরে ধীরে এটি জনসমাবেশে পরিণত হবে। আমরা এখন উত্তরা থানা বিএনপির একজন নেতার সঙ্গে কথা বলবো, যুগ্ম আহ্বায়ক, ওনার সঙ্গে কথা বলবো, যে আমরা জানতে চাইবো যে আসলে আজকে এই যে সমাবেশ হবে, সমাবেশের আসলে প্রস্তুতিটা আপনারা কীরকম রেখেছেন। জি, সবাইকে ধন্যবাদ এবং মাই টিভিকে উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা আজ দুঃখের সাথেও বলতে পারি এবং আনন্দের সাথে বলতে পারি একটি কথা, আজ আমাদের মাঝে বেগম খালেদা জিয়া নেই, এবং আজকে আমাদের মাঝে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজ আমাদের মাঝে দেশ নায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এই আনন্দেতে আমরা ঢাকার 18 আসন ঐক্যবদ্ধ এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এই তারেক রহমানকে আমরা গ্রহণ করে নিব। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শিশুর পক্ষে গণজোয়ার অলরেডি তৈরি হয়ে গেছে, এবং আমরা SM জাহাঙ্গীরের পক্ষে উত্তরাবাসী ঐক্যবদ্ধ, ঢাকা 18 আসন ঐক্যবদ্ধ। এই মেসেজ আপনাদের কাছে জানা দিতে চাই। আমরা বাংলাদেশ সর্বোচ্চ ভোটের ব্যবধানে SM জাহাঙ্গীরকে পাশ করাবো, এবং আমরা এই পাশের ব্যবধানে আমরা চাই আগামী দিনে SM জাহাঙ্গীর অবশ্যই ঢাকা আসনের ভিতরে আমরা একজন মন্ত্রী হিসেবে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। ইন্না যেমনটি বলছিলেন, উত্তরা থানা বিএনপির নেতা আমাদের যেটি জানিয়েছেন যে এখানে যে বিএনপির মনোনীত প্রার্থী তিনি হচ্ছেন SM জাহাঙ্গীর। তিনি এর আগেও এখানে নির্বাচন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন এবং তিনি এখানে নির্বাচন করবেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা হচ্ছে, যেহেতু বিএনপির পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, তারা এই ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীরকে নির্বাচিত করবেন। এবং আজকে এই যে তারেক রহমানের যে সমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন এবং এখানে একটি বৃহৎ সমাবেশ ঘটাবেন বলে ধারণা করা হচ্ছে। ইন্ডা উত্তরা আজবপুর ঈদগাহ মাঠ থেকে এই ছিল বিএনপি নির্বাচনী সমাবেশের সবশেষ তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা থেকে নির্বাচনী জনসভার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইউসুফ আলী। 2 দশক পর গাজীপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সন্ধ্যায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে বক্তব্য প্রদান করবেন। তারেক রহমানের গাজীপুরে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। এ নিয়ে সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এ জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করেছেন মহানগর বিএনপির নেতারা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়ে ওখানকার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। যে তারেক রহমান দীর্ঘ 2 দশক পর গাজীপুরে রাজবাড়ী মাঠে কিন্তু নির্বাচনী জনসভায় আজকে সন্ধ্যায় যোগ দেবেন। ইতিমধ্যেই গাজীপুরের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু তারেক রহমানকে বরণ করতে ইতিমধ্যেই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে কিন্তু সাজিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে রাজবাড়ী মাঠের যে মঞ্চের কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, এবং পাশাপাশি যে আনুষঙ্গিক যে সাজসজ্জা সেটি কিন্তু শেষ করেছে এবং গাজীপুর গাজীপুরে যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তারেক রহমান আশাকে উপলক্ষ করে তারা কিন্তু উজ্জীবিত রয়েছে, উৎফুল্ল রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুরের যে সাধারণ মানুষ তারাও কিন্তু তারেক রহমান যে আসবে সেই জন্য কিন্তু তারা উৎফুল্ল, কারণ দীর্ঘ 2 দশক পর কিন্তু তারেক রহমান এই গাজীপুরের মাটিতে পা রাখছেন। এই নির্বাচনী সভাকে কেন্দ্র করে তারেক রহমান এখানে আসবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমানের কিন্তু শৈশবের স্মৃতি বিজড়িত এই
রাজবাড়ী মাঠ, এখানে কিন্তু তার বাবা মায়ের সাথে তার কিন্তু শৈশব কেটেছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারেক রহমানকে এই গাজীপুর বরণ করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানকার যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। বিশেষ করে গাজীপুরের মেট্রোপলিটন এলাকা 3 স্তরের নিরাপত্তা এবং বিশেষ নিরাপত্তা দিচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমি যে গাজীপুর জেলার যে সর্বস্তরের নেতাকর্মী তারা যেটি বলছে যে, এবং গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ তারা বলছে এখানে প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হবে। আজকে সন্ধ্যায় 6টায় তারেক রহমান এই গাজীপুরের রাজবাড়ী মাঠে নির্বাচনের জনসভায় বক্তব্য দেবেন। এ ছিল গাজীপুর থেকে আমার কাছে তারেক রহমান আসার সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পান্থপথ এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী মিফতা গালিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইন্না। আমরা আছি রাজধানীর প্রান্তপথ এলাকায়। আপনি জানেন যে 10 দলীয় নির্বাচনী ঐক্যের জামাত সমর্থিত প্রার্থী, ঢাকা 10-এর জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আমাদের সাথে আছেন। তো আসলে আমরা দেখেছি যে সকাল থেকে জামাত সমর্থিত জসিমউদ্দিন সরকারের আসলে লোকজন নিয়ে তিনি আসলে এই পান্থপথ সহ এই আশেপাশের এলাকাগুলোতে তিনি আসলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং নারীদের জন্য একটি নিরাপদ একটি বাংলাদেশ, নিরাপদ একটি ধানমন্ডি এবং আশেপাশে এলাকা গঠনের জন্য তিনি আসলে বদ্ধপরিকর। তিনি সেভাবেই তিনি তার এলাকার আসনের লোকজনদেরকে তিনি সেভাবে প্রতিজ্ঞা দিচ্ছেন এবং তিনি কথা দিচ্ছেন। তো আমরা দর্শক আমরা চেষ্টা করব যে আমাদের ধানমন্ডি ঢাকা 10 আসনের প্রার্থী তার সাথে আমরা একটু কানেক্ট করার। আমরা জানতে চাই যে আসলে এই যে ঢাকা 10 আসন আপনি করার প্রতিশ্রুতি দিচ্ছেন, এখন পর্যন্ত আপনারা এই ঢাকা 10-এ কেমন পরিস্থিতি দেখছেন, কোনো ধরনের সংখ্যা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ যদি কনসার্ন কথা বলি, যেই পরিবেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে ছিল সমস্ত মানুষের মধ্যে, সেই জিনিসটা কিছুটা ব্যাহত হয়েছে। আমাদের এই আসনের সরাসরি আমাদের হামলার ঘটনা ঘটেনি, বাট হুমকি ধমকি দেওয়া হয়েছে কয়েক জায়গাতে। গ্রিনডো স্টাফ কোয়ার্টার, জিগাতলা স্টাফ কোয়ার্টার, আরও জায়গায় আমাদের ভোটার কর্মীরা যখন নির্বাচনে কাজ করতে গিয়েছে তাদের বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হচ্ছে। দাঁড়িপাল্লার পক্ষে কাট করলে ঘরে যেতে পারবেন না, হ্যাঁ, এরকম ধরনের হুমকি কয়েক দফায় দেওয়া হয়েছে। আর প্রাসঙ্গিকভাবে ধানমন্ডি মিরপুর 15-তে শফিক সাহেবের আসনে হামলা হয়েছে। তারপরে আপনার এনএস সাহেব 7 ঢাকা, সেখানে তার উপর নিজের উপর হামলা হয়েছে। এইটাও কিন্তু ওই পরিবেশকে প্রভাবিত করছে। আমি মনে করি প্রশাসন যদি কঠোর হাতে পদক্ষেপ নেয় এটা সমাধান সম্ভব। আচ্ছা, আমরা জেনেছি যে জামাতের কয়েকজন প্রার্থী আসলে অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় আসলে জামাতের মহিলা কর্মীদের উপর আসলে হামলার ঘটনা আছে। এটা আসলে কতটুকু সত্য একটু যদি বলেন। এটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। আমার যেটুকু নলেজ আছে এটুকু সত্য। সবগুলি তো আমি যাচাই করতে পারিনি, কিন্তু আমার বিশ্বস্ত সূত্রে যতটুকু খবর পেয়েছে এটা সত্য। বিভিন্ন যে হয়রানি করা হচ্ছে এবং হামলা হয়েছে। এক্ষেত্রে আপনাদের কোনো প্রতিক্রিয়া আসতেছে না কেন, বা আপনারা কী করতে চাচ্ছেন, আপনারা কিছু ক্লিয়ার? আমরা প্রশাসনকে অবহিত করতেছি, প্রতিবাদ করতেছি, প্রেস কনফারেন্সের মধ্যে জাতিকে জানাচ্ছি, হ্যাঁ, এবং যারা এই মহলে অপকর্ম করছে তাদের ব্যাপারে জাতি যেন যথাযথ পদক্ষেপ নেয় এবং ব্যালটের মাধ্যমে রায় দেয়। আমরা বারবার বলছি কথা। আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না, এটা নির্বাচন পরিবেশকে ব্যাহত হয়ে যাবে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চাচ্ছে নির্বাচনে যাতে না হইতে পারে এমনও একটা মহল কাজ করছে। সুতরাং আমরা মনে করি নির্বাচনের স্বার্থে ধৈর্য ধরা, জনশক্তিকে ধৈর্যের দিকে আহ্বান করা এবং জনগণ যাতে ব্যালটের মধ্যে তার জবাব দেয়, উদ্বুদ্ধ করা, স্বতঃস্ফূর্ত ভোট দেয়, সেজন্য মানুষকে উৎসাহিত করা। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের আমরা যোগাযোগ করছি, তাদেরকে জানিয়েছে, তারা যেন পদক্ষেপ নেয়। এটা জনগণ প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আচ্ছা, বিএনপি পাল্টা অভিযোগ করেছে যে নারী কর্মীরা যে বিকাশ কি এই ধরনের অভিযোগ তারা করেছে এবং নারীদের হামলার বিষয় গণমাধ্যমে উঠে এসেছে, কিন্তু সেক্ষেত্রে নারী যারা অধিকার নিয়ে কাজ করে তাদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন কিনা এবং জামাতের আসলে প্রতিক্রিয়াটা কি, আমরা যদি একটু বলি। জামাত তো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের উপরে হামলার কারণে। আর বিএনপি যে অভিযোগ করছে এটা ভিত্তিহীন, আর কোনো ভিত্তি নেই, মিথ্যা। এটার আদৌ কোনো ভিত্তি নেই। জামাতের মহিলা কর্মীরা বা পুরুষ কর্মীরা গিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করছে যা বললেন আপনি, এগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। এর সাথে কোনো সত্যতার বাস্তবতা নাই। নারী অধিকার নিয়ে যারা কাজ করছে সেক্ষেত্রে আপনাদেরকে কি কোনো সহমর্মিতা দেখিয়েছে কিনা?
এখন পর্যন্ত বড় রকমের কোনো রকমের প্রতিক্রিয়া বা তাদের পক্ষ থেকে বক্তব্য আমি লক্ষ্য করি নাই। ঠিক আছে, দর্শক আসলে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছি যে ধানমন্ডি এলাকা ঢাকা 10 আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, তিনি আসলে জানিয়েছেন যে আসলে এই ধানমন্ডি এলাকা এবং কাঁঠালবাগান গ্রিন রোড এলাকা আসলে বর্ষার দিনের জলাবদ্ধতা সব বেশ কয়েকটি সমস্যা আসলে এই এলাকার মানুষ জর্জরিত। তো সেক্ষেত্রে তারা নির্বাচনী ইশতেহার দিচ্ছেন এবং জনগণ তাদেরকে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। তো তারাও সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচনে তারা যদি জনগণের ম্যান্ডেট পান তারা সেভাবে কাজ করার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা জানাচ্ছেন যে কোনো ধরনের হোক তারা জনগণের পাশে থাকারই আসলে প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই ছিল রাজধানীর পান্থপথ এলাকা থেকে আজকে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পান্থপথ এলাকা থেকে নির্বাচনের প্রচারণার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী গালিব। 2026 সালের গণভোট সামনে, আশুলিয়াবাসী গণভোটে অংশগ্রহণে আগ্রহী হলেও অনেকের মধ্যে এখনও অস্পষ্ট ধারণা ও সচেতনের ঘাটতি আছে। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। 2026 সালের গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে চলছে আলোচনা। সংবিধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 12টি সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত নেয়ার এই প্রক্রিয়া নিয়ে আশুলিয়ার ভোটারদের ভাবনা জানতে কথা বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের সাথে। গণভোটে ভোটাররা হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে সরাসরি মতামত জানাবেন। তবে এই প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ধারণা ও প্রস্তুতি। সামনে যেগুলো উপস্থাপনা যেগুলো আসছে মোট হচ্ছে 48টা, 11টা যে আমরা দেখছি 11টা দেখে আমাদের মনে হচ্ছে হ্যাঁ ভোট দেওয়া উচিত। সম্পূর্ণগুলো আসলে আমাদের ভালো। ভোট না ভোট আমরা বুঝি না, আমাদের বুঝাই দেয় নাই। কারো কাছে গণভোট নতুন অভিজ্ঞতা, আবার কেউ মনে করছেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অনেকে আবার না বুঝে করছে নানা মন্তব্য। সাধারণ লোকজনের বোঝা যাবে যে গণভোট দিলে কতটা ভোটের সংখ্যা আসে। এই ভোটটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তবে অনেক ভোটাররাই বলছেন গণভোট নিয়ে পর্যাপ্ত তথ্য ও সচেতনতামূলক প্রচার এখনো প্রয়োজন। না জেনে না বুঝে কোথায় কিভাবে ভোট দেবেন তারা, সে বিষয়ে তাদের সংশয় এখনো দূর হয়নি। না দিলে কি হবে বা হা দিলে কি হবে সেটা আমাদের সরকারই তো আমাদের জনগণকে বোঝায়। আমাদেরকে বোঝায়া দিত তাহলে আমরা কোথায় ভোট দেব বুঝতে পারতাম। সুশীল সমাজের মতে গণভোটে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি। তবে ভোটের দিনে এই সচেতনতা কতটা প্রতিফলিত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গণভোটে কি কি পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে জনগণের সামনে এখনো পরিষ্কার চিত্র তুলে ধরা হয়নি। গণভোটের মৌলিক বিষয়গুলো কি কি পরিবর্তন আনা হবে, সংবিধানে যদি পরিবর্তন আনা হয় তা মানুষের উপর কি ধরনের প্রভাব পড়বে সেই বিষয়ে মনে হয় আলোকপাত করা প্রয়োজন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার মাধ্যমে সর্বস্তরের মানুষকে জানানো হবে হ্যাঁ ভোটের গুরুত্ব। এ লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ভোটের রিকশা। ভোট জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে? রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কখন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন ইতিমধ্যে গণভোট মানেই জনগণের রায়। সেই রায় দিতে আশুলিয়ার ভোটাররা কতটা প্রস্তুত, এটাই এখন মূল প্রশ্ন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে স্বল্পমেয়াদী ফসল হিসেবে সরিষা চাষ করছেন কৃষকরা। আর সরিষা ক্ষেতের পাশে স্থাপন করা হয়েছে সারি সারি মৌবাক্স। কৃষি বিভাগ বলছেন সরিষা ও মধুর সমন্বিত চাষের সরিষার ফলন বাড়বে প্রায় 25%। পাশাপাশি বাড়বে মধুর উৎপাদন। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। চোখ জুড়ানো হলুদ রঙে ভরে উঠেছে সাতক্ষীরার মাঠঘাট। এ যেন হলুদের স্বর্গরাজ্য। তার পাশেই সারি সারি মৌবাক্স। সবুজ আর হলুদের মেলবন্ধনে মৌমাছির আনাগোনায় এরই মাঝে হিমশীতল বাতাসে ব্যস্ত মৌমাছিরা। এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে সংগ্রহ করছে মধু, ঘটছে ফুলের পরাগায়ন। এতে একদিকে বাড়ছে সরিষার ফলন, অন্যদিকে মধুর উৎপাদন। মৌচাষিরা বক্স বসায় যেভাবে মধু আহরণ করে লাভবান হচ্ছে, পাশাপাশি সরিষা চাষিরাও অধিক ফলনে লাভবান হচ্ছে। মৌমাছির পরাগায়নের কারণে সরিষার ফলন বৃদ্ধি পায়। মানে মৌমাছির বাক্স আনার কারণে শস্যও বেশি হচ্ছে, আমাদের খুব লাভবান হচ্ছে এবার।
স্বল্পমেয়াদী ফসল হওয়ায় আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কম সময়ে ভালো ফলন পাওয়ায় খরচের তুলনায় লাভও হচ্ছে বেশি। গতবার চাচে সরিষা অনেক ভালো আমাদের। আমার 4 বিঘা জমি সরিষা আছে, আশা করি গত বছর ছাড়া এই বছর ভালো পাওয়া যাবে। গত বছরের তুলনায় এবছর সরিষা ফসল অনেক ভালো, ইনশাআল্লাহ আমরা অনেক লাভবান হব। এদিকে কৃষি বিভাগ বলছে সরিষা ও মধুর সমন্বিত চাষে কৃষক ও মৌ চাষী উভয়ই লাভবান হচ্ছেন। ফলন বাড়ায় ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মধু জেলার বাইরে বাজারজাত করা সম্ভব হবে। সরিষা ক্ষেতের পাশে মৌবাগ বসানোর কারণে আমাদের সরিষার উৎপাদন প্রায় 25% বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে এবছর প্রায় এই সাতক্ষীরা জেলাতে 5000-এর উপরে মৌবাগ বসবে। সেখান থেকে যে মধু উৎপাদন হবে সেটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। চলতি মৌসুমে জেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,000 মেট্রিক টন। এছাড়া জেলাব্যাপী স্থাপন করা হয়েছে 5,000-এর বেশি মৌবাক্স। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলা হচ্ছে তাহাজুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজুদের পরই তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। তিনি বলেন ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। সোমবার লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চান। সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারি। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, লক্ষ্মীপুর 1 আসনে প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সহ অন্যান্যরা। যারা শহীদ হয়েছে তাদের কথা ভাবুন, শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা ভাবুন। এই সকল ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা ভেবে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একসাথে মাহবুব আলম ভাইয়ের জন্য কাজ করে তাকে জিতিয়ে আনুন। ইনশাল্লাহ মাহবুব আলম ভাই, নাজমুল হাসান ভাই, আমরা কোনো ভেদাভেদ এই রামগঞ্জে রাখবো না। আমরা 11 দলের পক্ষ থেকে এই রামগঞ্জ আসনটি উপহার দিব। আমরা 11 দলের পক্ষ থেকে রামগঞ্জের এই আসনটি বিজয় লাভ করে সংসদে নিয়ে আসবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো ঝালকাঠিতে নলসিটিতে নিরাপত্তা জোরদার করছে প্রশাসন। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ মেইন পয়েন্ট এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যার পরে উপজেলার দপতপিয়া 0 পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযান থামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের মালামাল পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চেকপোস্টে কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবাইর হাবিব, সেনাবাহিনীর ক্যাপ্টেন সায়ার, উপজেলা সহকারী কমিশনার রিজভী আহমেদ সবুজ, নলসিটি থানা ইনচার্জ আরিফুল ইসলাম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায় অধ্যুষিত এলাকায় গণসংযোগ করছেন। এ সময় পথসভা ও গণসংযোগ স্থলগুলোতে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষেরা স্বপনকে অভ্যর্থনা জানান। পরে উপজেলা মেদাকুল হাই স্কুল মাঠে খানজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুল, উত্তর জেলা বিএনপির সদস্য আফম রশিদ দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ইনসারিয়াত বিপ্লবের
48 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় জেলা সদস্য সচিব মাইনুদ্দিন টিটুর সঞ্চালনায় শহরের পৌর মুক্ত মঞ্চে ইস্তেহার ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ হানিফ। মূল বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা প্রধান উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ। এ সময় জেলার 6টি আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তাই দেশের উন্নয়ন স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়ার বলুবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে। আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে এ কথা জানিয়ে তিনি বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিন্তে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা। ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। ধর্ম, বর্ণ, জাত পাত, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি, এদেশের মানুষ, আমাদের সবার অধিকার সমান।